পুরো বিশ্ব জুড়েই যুদ্ধ লাগানোর পায়তারা ইসরায়েলের, ফুঁসছে আরব লীগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। এই তো গত কয়েকদিনেই কমপক্ষে ছয়টি দেশে একযোগে পরপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর ইসরায়েল আসলে একটি আমেরিকান সামরিক ঘাঁটি ছাড়া অন্য কিছু নয়। এই বাস্তবতা বুঝে নিয়ে এখনই যদি আমেরিকার বিরুদ্ধে অস্ত্র তাক না করা যায় এবং আমেরিকাকে একেবারে উড়িয়ে না দেয়া যায়, তাহলে বোধ করি আর রক্ষা নেই কারো। ইরান তো চেষ্টা করেছে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছেও, ক্ষয়ক্ষতিও করেছে। এইটুকু হিম্মত যদি আর কেউ না দেখাতে পারে, তবে কারোরই মুক্তি নেই। ইসরায়েলকে অস্ত্র, টাকা, সৈন্য, খাবার, প্রযুক্তি সব কিছু দিয়ে সামনে রেখে মূলত আমেরিকাই এই যুদ্ধগুলো পরিচালনা করছে। কাতারে হামলার পর ইতোমধ্যে আরব লীগের নেতারা একসাথে তাদের মতামত জানিয়েছে। অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও নিন্দা জানিয়েছে। ওআইসি সহ আরও কিছু অক্ষ তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছে। কঠোর হস্তে ইসরায়েলি আগ্রাসন বন্ধে যা যা করার তার জন্য ব্যবস্থা নিতে সত্তরই তারা একজোট হয়ে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের মদদে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন দিনকে দিন বেড়েই চলেছে। মাত্র ৭২ ঘন্টার মধ্যে তারা ৬টি দেশে হামলা চালিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক আইন অমান্য করে কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, সেখানে হামাস নেতাদের বৈঠককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ওই হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে হামাসের রাজনৈতিক শাখার উচ্চপদস্থ নেতা খালিদ আল হাইয়া অন্তর্ভুক্ত আছেন বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী। মূলত তার কার্যালয় লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। এতে হাইয়ার সাথে তার ৩ জন দেহরক্ষী এবং কাতারের এক সেক্রেটারি নিহত হয়েছেন। তবে অন্যান্য কয়েকজন উচ্চপদস্থ নেতা প্রাণে বেঁচে যান। ওই সময় ইসরায়েলের হামলা শুধু কাতারেই সীমাবদ্ধ ছিল না। মাত্র ৭২ ঘন্টার মধ্যে আরও অন্তত ৫টি দেশে হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার এবং ইয়েমেনে হামলা চালানো হয়েছে। সোমবার থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১৫০ জন নিহত এবং ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে সোমবার ৬৭ জনের লাশ গ্রহণ করেছে হাসপাতাল। এছাড়া ৩২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজায় হামলার মধ্যেই সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে লেবাননের বেক্কা এবং হেরমেল জেলায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে অন্তত ৫ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহর অস্ত্রাগার এবং তাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব, যদিও তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এখনও হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত নভেম্বরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর হিজবুল্লাহকে টার্গেট করে পুনরায় হামলা চালানো হয়েছিল। একই দিন সিরিয়াতেও হামলা চালায় ইসরায়েল। ওই দিন লাতাকিয়া নামক শহরের একটি বিমান ঘাঁটি এবং সামরিক ব্যারাকে হামলা চালানো হয়। তবে এতে বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। ইসরায়েলের ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। সোমবার রাতে তিউনিসিয়ার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ বন্দরে নোঙর করার সময় ড্রোন হামলার শিকার হয়। ধারণা করা হচ্ছে এটি ইসরায়েলের হামলার অংশ। ড্রোন হামলায় বোটটিতে আগুন লেগে যায়। 23 মিটার লম্বা ওই জাহাজটিতে পর্তুগালের পতাকা ছিল। জাহাজের বোর্ডে ৬ জন কর্মকর্তা অবস্থান করছিলেন। ওই হামলায় জাহাজের প্রধান ডেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পান জাহাজে অবস্থানকারী যাত্রী এবং ক্রু। এদিকে বুধবার ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল, যেটি ১ মাসের মধ্যে তেল আবিবের দ্বিতীয় হামলা। এর আগে ২৮ আগস্ট ইসরায়েলের বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি যে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। এই জায়গাটি আমাদের। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর জেরুজালেমের পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি মালে আদমিমে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি।
নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে এই প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষরও করেছেন তিনি। ফলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। জেরুজালেমের পূর্বে 12 বর্গ কিলোমিটার জমির উপর গড়ে ওঠা এই বসতিটি ইস্ট ওয়ান বা E1 নামে পরিচিত। এখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য 3,400টি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে তা পশ্চিম তীরের বেশিরভাগ অংশকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং একই সাথে এই অঞ্চলে হাজার হাজার ইসরায়েলি বসতিকে সংযুক্ত করবে। পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছেন ফিলিস্তিনিরা। 1967 সাল থেকে দখল করা পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে বিবেচিত হয়, এমনকি সেগুলো ইসরায়েলের অনুমোদন পেলেও। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদায়নাহ বৃহস্পতিবার জোর দিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পারবে। নেতানিয়াহুর পদক্ষেপ সত্ত্বেও তিনি একে এবং দ্বিরাষ্ট্র সমাধানকে অনিবার্য বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের 149টি সদস্য রাষ্ট্র ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যেসব দেশ এখনও স্বীকৃতি দেয়নি তাদের অবিলম্বে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েলের বিরুদ্ধে আরব নেতারা জোরালো পদক্ষেপ নিতে পারেন বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক লুসিয়ানো জাক্কারা। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। জাক্কারা বলেন, আগামী সপ্তাহে আরব লীগের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হতে পারে। এতে পুরো গেম চেঞ্জ হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, দোহার বৈঠকটি আগামী রোববার বা সোমবার হতে পারে। এতে নিরাপত্তা, টেকনোলজি বা ট্যুরিজম বিষয়ে যৌথ সিদ্ধান্ত আসতে পারে। ইতোমধ্যে আরব লীগ নভেম্বরে অনুষ্ঠিতব্য একটি প্রতিরক্ষা অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে ইসরায়েলকে নিষিদ্ধ করেছে। জাক্কা বলেন, আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহের শীর্ষ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদের বাইরে বাস্তব কিছু পদক্ষেপও নেওয়া যেতে পারে। আমরা হয়তো এমন কিছু পদক্ষেপের ঘোষণা পাব যা বিষয়টিকে কূটনৈতিক পর্যায়ে নিয়ে যাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। তবে বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। জাতিসংঘ সদর দপ্তর থেকে বার্তা সংস্থা AFP জানিয়েছে, ওই বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ পরিস্থিতি শান্ত করার উপর জোর দিচ্ছে এবং কাতারের প্রতি তাদের সংহতি প্রকাশ করেছে। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের 15টি দেশের সম্মতিতেই বিবৃতিটি গৃহীত হয়। বিবৃতিতে পরিষদের সদস্যরা জানিয়েছে, তারা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছে। এর আগে মঙ্গলবার ইসরায়েল হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় একটি নজিরবিহীন হামলা চালায়। হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেও তাদের 5 সদস্য ও কাতারের একজন নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে দোহাকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে উল্লেখ করা হয়। মিশর ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতারও ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিবৃতিতে আরও বলা হয়, হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করা, নিহতদের লাশ ফেরত পাওয়া এবং গাজায় যুদ্ধ ও দুর্দশা বন্ধ করাই আমাদের প্রধান অগ্রাধিকার। জরুরি বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনি নিরাপত্তা পরিষদের এই সমর্থনমূলক বিবৃতিকে স্বাগত জানান। তিনি বলেন, তার দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে। তিনি বলেন, রক্তপাত বন্ধে আমরা মানবিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব, তবে সার্বভৌমত্বে কোনো আঘাত মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী যেসব ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের আছে আমরা তা প্রয়োগ করব। তিনি ইসরায়েলের নেতাদের রক্তপিপাসু চরমপন্থী বলেও অভিহিত করেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল পাল্টা হামলা শুরু করে। তখন থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও যুক্তরাষ্ট্রের একের পর এক ভেটো দেয় পরিষদ কিছুই করতে পারেনি। তবে ইসরায়েলের প্রতি সমর্থন থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দোহায় চালানো হামলায় খুশি নন বলে জানান। এই হামলায় হামাস নেতাদের এক আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজ মেরি ডিকার্লো বলেন, দোহায় ইসরায়েলি হামলা এই ভয়াবহ সংঘাতে নতুন ও ঝুঁকিপূর্ণ অধ্যায়ের সূচনা করতে পারে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতর হুমকির মুখে ফেলবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।